আজকের গল্পটা শোনার পর আপনি আর কোনো দিন অপরিচিত কাউকে বিশ্বাস করতে পারবেন না। আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা ভদ্রতার খাতিরে চুপ থাকি, কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন চুপ থাকা, মানিয়ে নেওয়া আর থাক কিছু বলবো না এর ফল কি হতে পারে। মাত্র একটা ভুল সিদ্ধান্ত পুরো পরিবারের জীবন তছনছ করে দেয়। তাহলে চলুন আর স্কিপ না করে এই হাড় হিম করে দেওয়া গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা এক অদ্ভুত দৃশ্য দেখি। মাঝরাতে একটা গাড়ি ধীরে ধীরে এসে থামলো। গাড়ি থেকে এক দম্পতি নামে, কিন্তু আমাদের নজর আটকে যায় গাড়ির ভেতরে থাকা ছোট্ট মেয়েটার দিকে। মেয়েটার চেহারায় কেমন যেন আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন সে নরক দেখেছে। দেখলেই বোঝা যায় মেয়েটা এই দম্পতির আপন কেউ না, কোথাও একটা বড় গড়বড় আছে। এরপর সিন কাট হয়, আমরা পরিচিত হই আরেকটা পরিবারের সাথে। বিয়র্ন, তার স্ত্রী লুইস আর তাদের ছোট্ট মেয়ে অ্যাগনেস। তারা ছুটি কাটাতে ইতালির টাস্কানিতে এসেছে। বেশ আনন্দেই কাটছে তাদের সময়, রোদ পোহানো, খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা পারফেক্ট হলিডে। কিন্তু এই সুখের মুহূর্তেই এন্ট্রি নেয় এক আগন্তুক। লোকটার নাম প্যাট্রিক। মুখে একটা বিনয়ী হাসি, কিন্তু সেই হাসির আড়ালে এমন কিছু একটা আছে যা দেখে ঠিক স্বস্তি পাওয়া যায় না। প্যাট্রিক খুব ভদ্রভাবে বিয়র্নের কাছে তার চেয়ারটা চাইল। এত বিনয়ী হয়ে চাইতে দেখে বিয়র্নও না করতে পারে না। লোকটার অতিরিক্ত মিষ্টি ব্যবহারে সে একটু অবাকই হলো। প্যাট্রিক চেয়ার নিয়ে তার নিজের পরিবারের কাছে ফিরে যায়। সেখানে তার স্ত্রী কারিন আর ছেলে অ্যাবেল বসে আছে। তারাও একই রিসর্টে থাকছে। আপাত দৃষ্টিতে তাদের দেখে খুব সাধারণ একটা সুখী পরিবারই মনে হয়, কিন্তু কোথাও যেন মনের মধ্যে একটা কিন্তু থেকে যায়। ছুটির দিনগুলো গড়াতে থাকে। রিসর্টের একটা ডিনার পার্টিতে প্যাট্রিক নিজেকে একজন ডাক্তার হিসেবে পরিচয় দেয়। ডাক্তার শুনে বিয়র্নের মনে লোকটার প্রতি আরো বেশি শ্রদ্ধা জন্মায়। একজন ডাক্তার হয়ে মানুষটা একেবারে মাটির মানুষ, মনে বিন্দুমাত্র ইগো নেই। একদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছে, বিয়র্ন বারান্দায় একাই দাঁড়িয়েছিল। তার ঘুম আসছে না। হঠাৎ তার নজর পড়ে প্যাট্রিকের দিকে। প্যাট্রিক অন্ধকারে এক দৃষ্টে বিয়র্নের দিকে তাকিয়ে আছে। কি অমানবিক সেই চাহনি! বিয়র্ন দেখার সাথে সাথেই প্যাট্রিক ছায়ার মাঝে মিলিয়ে গেল। পরে সে আর প্যাট্রিককে দেখতে পায় না। বিয়র্ন মনে করে হয়তো তার মনের ভুল। পরদিন সকালে বিয়র্ন তার ফ্যামিলি নিয়ে ইতালির টুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় তার মেয়ে অ্যাগনেসের একটা পুতুল হারিয়ে যায়। অ্যাগনেস বাবার কাছে তার প্রিয় পুতুলটার জন্য জেদ করতে থাকে, যেন বিয়র্ন তার পুতুলটা খুঁজে এনে দেয়। মেয়ের পুতুল খুঁজতে বিয়র্ন আগের টুরিস্ট স্পটে ফিরে যায়, যেখানে তারা কিছুক্ষণ আগে গিয়েছিল। আর বিয়র্ন এখানে একটা জায়গায় অ্যাগনেসের প্রিয় পুতুলটা পড়ে থাকতে দেখে। পুতুল নিয়ে ফিরে এসে বিয়র্ন দেখে তার পরিবার প্যাট্রিকের পরিবারের সাথে গল্পে মেতেছে। প্যাট্রিকের স্ত্রী ক্যারেনও বেশ মিষ্টি করে কথা বলছে, কিন্তু তাদের ছেলে অ্যাবেল, ছেলেটা কেমন যেন চুপচাপ। তার চোখে মুখে এক গভীর হতাশা। আস্তে আস্তে দুই পরিবারের মধ্যে সখ্যতা বাড়ে। সেদিন রাতে তারা একসাথে ডিনার করার সিদ্ধান্ত নেয়। প্যাট্রিকের পরিবারই তাদের ইনভাইট করে, কিন্তু কিছু ব্যাপার খুব খটকা লাগছিল। যেমন ধরেন, সেদিন ডিনারের সময় বিয়র্নের স্ত্রী লুইস, যে কিনা নিরামিষভোজী, মানে সে মাছ মাংস খায় না, এটা বলা সত্ত্বেও ভদ্রতার খাতিরে তাকে মাছ খেতে হলো। এতে লুইস খুব অস্বস্তি বোধ করছিল, কিন্তু হোস্টরা যেন মন খারাপ না করে তাই সে জোর করেই খেয়ে নেয়। আর ওদিকে প্যাট্রিকের ছেলে অ্যাবেল এমন ভাবে নুডলস খাচ্ছিল যেন সে জীবনেও খাবার দেখেনি, যেন কতদিন ধরে না খেয়ে আছে। বাচ্চাটা একেবারে গোগ্রাসে নুডলস খেতে থাকে। ছুটি শেষ হলো, সবাই যার যার দেশে ফিরে আসে। কিছুদিন পর বিয়র্ন প্যাট্রিকের কাছ থেকে একটা ইমেল পায়। ইমেলে প্যাট্রিক খুব আন্তরিকভাবে বিয়র্ন আর তার পরিবারকে নেদারল্যান্ডসে তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার দাওয়াত দিয়েছে। সাথে একটা হাসি খুশি ফ্যামিলি ফটো পাঠিয়েছে। ছবিটা দেখে সেই ছুটির দিনগুলোর কথা মনে পড়ে যায়। বিয়র্ন ভাবে পুরনো বন্ধুদের সাথে দেখা হলে ভালোই লাগবে। বিয়র্ন আর লুইস অনেক ভেবেচিন্তে প্যাট্রিকের দাওয়াতটা গ্রহণ করলো। তারা গাড়িতে করে প্রায় 7 ঘন্টা জার্নি করে নেদারল্যান্ডসের সেই প্রত্যন্ত অঞ্চলের দিকে রওনা হয়। কিন্তু তারা ঘুণাক্ষরেও জানত না তারা আসলে স্বেচ্ছায় বাঘের গুহায় পা দিতে যাচ্ছে। প্যাট্রিকের বাড়িতে পৌঁছানোর পর শুরু হলো আসল অস্বস্তি। বাড়িটা ছবির মতো সুন্দর বা বড়সড় কিছুই না, বরং ছোট আর চিপাচাপা। তবুও বিয়র্নরা কিছু মনে করে না। কিন্তু সমস্যা হলো যখন তাদের থাকার ঘরটা দেখানো হয়। ঘরটা এতই ছোট যে নড়াচড়া করাই দায়। বিয়র্নের পরিবার বেশ সচ্ছল।
এমন কষ্ট করে থাকা তাদের অভ্যেস নেই। তার চেয়েও বড় সমস্যা, তাদের মেয়ে অ্যাগনেসের জন্য আলাদা কোনো খাট নেই। তাকে ফ্লোরে একটা তোষকে ঘুমাতে হবে, তাও আবার প্যাট্রিকের সেই বোবা ছেলে অ্যাবেলের ঘরে। ভাবা যায়, একটা অচেনা ছেলের সাথে নিজের মেয়েকে ফ্লোরে ঘুমাতে হবে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? বিয়ন তাদের অতিথি, কিন্তু অতিথির মেয়েকে মেঝেতে ঘুমাতে দেওয়া হলো, তাও একটা ছেলের সাথে, একই ঘরে। তবুও ভদ্রতার খাতিরে বিয়ন আর লুইস কিছুই বলল না। পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে উঠল। এরপর ডিনারের সময় পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। প্যাট্রিক হাঁসের মাংস খাওয়ার জন্য লুইসকে জোর করতে লাগলো। লুইস বারবার বোঝাতে চায় যে সে মাংস খায় না, কিন্তু প্যাট্রিক নাছোড়বান্দা। শেষমেশ অস্বস্তি এড়াতে লুইস মাংসটা খেয়ে নেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ অপরাধ বোধ করে, কারণ প্যাট্রিক জানে লুইস নিরামিষভোজী। এরপর প্যাট্রিক বিয়নকে দিয়ে ময়লা ফেলার কাজও করালো। মেহমানকে দিয়ে কেউ এই কাজ করায়? এটা ছিল বিয়নের উপর প্যাট্রিকের কর্তৃত্ব ফলানোর একটা ছোট্ট মহড়া। সেদিন বিয়ন যখন বাইরে ছিল, তখন অ্যাবেল তার কাছে আসে। ছেলেটা হা করে তার মুখের ভেতরটা দেখায়। বিয়ন শিউরে ওঠে। ছেলেটার জিভ নেই, জিভটা কেউ যেন কেটে নিয়েছে, বা জন্ম থেকেই নেই। অ্যাবেলের এই অবস্থা দেখে বিয়নের মনে সন্দেহের দানা বাঁধে। অ্যাবেল বিয়নকে কিছু একটা বলার চেষ্টা করে। অ্যাবেল কথা বলতে পারে না, কিন্তু বিয়ন কিছু বুঝে ওঠার আগেই প্যাট্রিক এসে অ্যাবেলকে ডেকে নিয়ে যায়। রাতে বড়রা যখন আড্ডা দিচ্ছিল, তখন বাড়ির ভেতর থেকে অ্যাবেলের কান্নার শব্দ ভেসে আসে। এটা কোনো ছোট মানুষের জেদ করা কান্না নয়, এ এক অদ্ভুত বুক ফাটা কান্না। কিন্তু প্যাট্রিক বা কারিন কারো কোনো ফিল নেই। তারা বলে জীব না থাকার কারণে অ্যাবেল নাকি প্রায়ই এভাবে কাঁদে। কি অদ্ভুত যুক্তি, তাই না? পরদিন সকালে তারা যখন ঘুরতে বের হয়, তখন অস্বস্তিটা বিরক্তিতে রূপ নেয়। অ্যাগনেস স্লাইডে খেলছিল, কিন্তু অ্যাবেল তার পথের মাঝখানে বসে আছে। সরছিলই না। অ্যাগনেস চিৎকার করে তাকে সরে বসতে বলছে, কিন্তু অ্যাবেল এমন ভান করে যেন সে অ্যাগনেসের কথাই শুনতে পারছে না। এটা দেখে প্যাট্রিক রেগে গিয়ে অ্যাবেলকে সবার সামনে খুব বকাঝকা শুরু করে। একটা বাচ্চাকে কেউ এভাবে ধমক দেয়? প্যাট্রিকের এই নিষ্ঠুর রূপ দেখে লুইস খুব ভয় পেয়ে যায়। সে বিয়নকে বলে, আমার আর এখানে ভালো লাগছে না। কিন্তু ঠিক তখনই কারিন এসে এমনভাবে হাসি খুশি কথা বলতে শুরু করে যেন কিছুই হয়নি। লুইস আর কিছুই বলতে পারে না, কিন্তু মনের ভেতর ভয়টা গেঁথে গেছে। দুপুরের দিকে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। প্যাট্রিক আর কারিন ঠিক করে তারা বাইরে ডিনার করতে যাবে। খুব স্বাভাবিকভাবেই লুইস ভাবল বাচ্চারাও সাথেই যাবে, কিন্তু বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একটা অচেনা লোক এসে হাজির। প্যাট্রিক বলে, ইনি মুহাজিদ, আমাদের কেয়ারটেকার। বাচ্চারা তার কাছেই থাকবে, শুধু বড়রা ডিনারে যাবে। বিয়র্ন আর লুইস আকাশ থেকে পড়ে। দিনকাল ভালো না, চিনে না জানে না অচেনা একটা লোকের কাছে নিজের মেয়েকে রেখে যাবে। তারা একে অপরের দিকে তাকাতে লাগলো। বিয়র্নের মন সায় দিচ্ছিল না, কিন্তু হোস্টের মুখের ওপর না বলতে না পেরে সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মেয়েকে রেখে যেতে তার বুকটা ধরফর করছিল। ডিনারে গিয়ে আরেক নাটক শুরু হয়। জায়গাটা আহামরি কিছুই না যে এখানে ডিনার করতে আসতে হবে। এটা খুব সাধারণ একটা রেস্তোরাঁ। তবে প্যাট্রিক এবং কারিন এমন ভাব করছিল যেন তারা কোনো 5 স্টার হোটেলে যাচ্ছে। লুইসের মনে হয় এর থেকে তো বাড়িতে খাওয়াই ভালো ছিল, কিন্তু প্যাট্রিক আর কারিন এমন ভাবে খাওয়া আর মদ অর্ডার করতে লাগলো যেন তারা রাজরানী। টেবিল ভরা খাবার, মেনুতে থাকা কোনো কিছুই বাদ যায়নি। বিয়ন আর লুইস ভাবলো, যাক বাবা, ওরা খাওয়াচ্ছে, ওদেরই বিল। প্যাট্রিক আর কারিন মদ খেয়ে মাতাল হয়ে নাচানাচি শুরু করে দিল। সবই ঠিক ছিল যতক্ষণ না বিল আসলো। বিল আসার পর প্যাট্রিক নির্লজ্জের মতো সেটা বিয়নের হাতে ধরিয়ে দিল। বিয়ন তো দাওয়াত দিয়ে এনে মেহমানকে দিয়ে বিল দেওয়ানো, এটা কেমন ভদ্রতা? লুইস তো রাগে ফুঁসছে। তারা নিজেরা সভ্যতা দেখিয়ে কম খেয়েছিল, আর এরা গোগ্রাসে খেয়ে এখন এদের উপরই বিল চাপিয়ে দিল। লুইসের মনে হচ্ছে এটা কোনো আতিথেয়তা নয়, এটা নিশ্চয়ই একটা ফাঁদ। এরপর ফেরার পথে গাড়িতে প্যাট্রিক ফুল ভলিউমে গান বাজাতে শুরু করে। বিয়ন আওয়াজ কমাতে বলে, কিন্তু কে শোনে কার কথা? প্যাট্রিক তখন মাতাল, নিজের দুনিয়ায় মগ্ন। লুইস চিৎকার করে থামাতে বলে, কিন্তু তারা পাত্তাই দেয় না। বাড়িতে ফিরে তারা দৌড়ে গেল বাচ্চাদের কাছে। এসে দেখে অ্যাগনেস ফ্লোরে ঘুমিয়ে আছে। লুইসের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তার মনে এই লোকগুলোর প্রতি আর বিন্দু মাত্র শ্রদ্ধা অবশিষ্ট নেই। সে ঠিক করলো অনেক হয়েছে, আর না। পরদিন সকালে গোসল করার সময় লুইস দেখে বাথরুমের দরজাটা আস্তে করে খুলে গেল, আর প্যাট্রিক ভিতরে ঢুকে পড়েছে। লুইস ভয়ে জমে যায়। লোকটা তার ব্যক্তিগত মুহূর্তে এভাবে ঢুকে পড়ল।
প্যাট্রিক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে যায়। ভাবুন, এটা কেমন ডিস্টার্বিং একটা সিচুয়েশন। লুইস কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি কাপড় পরে বেরিয়ে আসে। সে বিয়নকে সব বলতে চায়, কিন্তু লজ্জায় আর ভয়ে কিছুই বলতে পারে না। সেই রাতে অ্যাগনেস ভয় পেয়ে বাবা মায়ের কাছে ঘুমাতে চায়, কিন্তু সারা দিনের ধকলে ক্লান্ত বিয়ন আর লুইস খেয়ালই করলো না কখন মেয়েটা আবার নিজের ঘরে চলে গেছে। মাঝরাতে লুইসের ঘুম ভাঙে। সে দেখে অ্যাগনেস পাশে নেই। সে পাগলের মতো খুঁজতে খুঁজতে প্যাট্রিকের বেডরুমে যায়। গিয়ে যা দেখলো তাতে তার বমি চলে আসে। সে দেখে প্যাট্রিক আর কারিন উলঙ্গ হয়ে শুয়ে আছে, আর তাদের মাঝখানে ঘুমিয়ে আছে তার ছোট্ট মেয়ে অ্যাগনেস, একটা পরপুরুষের বিছানায় নিজের নাবালিকা মেয়ে। লুইস আর 1 সেকেন্ডও দেরি করে না। সে ছো মেরে মেয়েকে তুলে নিল। তার শরীর রাগে ঘৃণায় কাঁপছে। সে বিয়নকে ডেকে তুলে ফিসফিস করে বলে, আমরা এখনই চলে যাব, এখানে আর এক মুহূর্তও নয়। তারা কাউকে কিছু না বলে ভোর রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় নেমে মনে হয় যেন তারা নরক থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। গাড়িতে বসে অ্যাগনেস হঠাৎ কেঁদে উঠল। আমার সেই প্রিয় খরগোশ পুতুলটা ফেলে এসেছি। লুইস তাকে বোঝানোর চেষ্টা করে, মা, কেঁদো না, ওখানে আর ফিরে যাওয়া যাবে না, তোমাকে আরো সুন্দর পুতুল কিনে দিব। কিন্তু মেয়েটা কান্না থামায় না। বিয়ন, যে কিনা মেয়ের কান্না সহ্যই করতে পারে না, সে একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত নিল। সে গাড়ি ঘোরালো। লুইস আটকে ওঠে। কেন ফিরে যাচ্ছি আমরা? তার মন বলছিল ফিরে যাওয়া মানেই বিপদ, কিন্তু মেয়ের জেদের কাছে হার মেনে তারা সেই অভিশপ্ত বাড়িতে ফিরে গেল। বাড়িতে ঢুকে বিয়ন খেলনা খুঁজতে গেল, কিন্তু ওমা, মেয়েটা গাড়ির সিটের নিচেই খেলনাটা খুঁজে পেয়ে গেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিয়ন বাড়ির ভেতরে প্যাট্রিকের মুখোমুখি। প্যাট্রিক খুব শান্ত কিন্তু বিষাক্ত গলায় বলে, না বলে চলে গেলে? আমরা কি কোনো ভুল করেছি? আমাদের আতিথেয়তায় কি কোনো কমতি ছিল? প্যাট্রিকের কথার সুর ছিল ব্যঙ্গ। বিয়ন চুপ করেছিল, কিন্তু লুইস আর নিজেকে ধরে রাখতে পারে না। সে চিৎকার করে সব উগড়ে দিল। মাংস খাওয়ানো, মেয়েকে ফ্লোরে ঘুমাতে দেওয়া, বাথরুমের ঘটনা, বিল দেওয়া, আর সব শেষে তাদের মেয়েকে নিয়ে নোংরামি করা। তখন প্যাট্রিক যা করলো তাকে বলে ক্লাসিক ম্যালুপুলেশন বা গ্লাস লাইটেনিং। সে খুব ঠান্ডা মাথায় বলে, তুমি তো মাংস খেয়েছিলে, না করনি কেন? লজ্জা পেয়েছিলে? তারপর বলল, আমাদের বাড়ি ছোট, আমাদের সামর্থ্য নেই এর চেয়ে ভালো কিছু দেওয়ার। আমাদের কি তোমরা গরিব বলে ঘৃণা করছো? আর বিলের ব্যাপারে প্যাট্রিক বলে, আমরা মাতাল অবস্থায় ছিলাম, মনে নেই কি করেছি। আর বিছানার ব্যাপারটা? সে বলল, একটাই খাট ছিল, তাই আমরা ভেবেছি বাচ্চাটা আমাদের সাথেই ঘুমাক। তোমরা তখন কোথায় ছিলে? নিজেদের বাচ্চার খেয়াল রাখনি কেন? প্যাট্রিক এমন ভাবে কথাগুলো বলে যে বিয়ন আর লুইস নিজেরাই অপরাধ বোধে ভুগতে শুরু করে। তাদের মনে হলো সত্যিই তো, হয়তো তারাই বেশি রিয়্যাক্ট করছে। প্যাট্রিক তখন বলে, সবই ভুল বোঝাবুঝি, তোমরা আরেকটা দিন থেকে যাও, আমরা সব ঠিক করে নেব। এই একটা অনুরোধ আর বিয়নদের একটুখানি দুর্বলতা, এটাই ছিল তাদের জীবনের শেষ ভুল। তারা থেকে যেতে রাজি হয়ে যায়, কিন্তু তারা জানতো না এই থেকে যাওয়াটাই তাদের কফিনের শেষ পেরেক ঠুকে দিচ্ছে। সেই রাতে পরিস্থিতি স্বাভাবিক করার একটা মরিয়া চেষ্টা চলছিল। সবাই মিলে আড্ডা দিচ্ছিল, একটু হালকা হওয়ার চেষ্টা। লুইস কিচেনে কিছু একটা করছিল। হঠাৎ তার হাত কেটে গেল। রক্ত বের হওয়া দেখে বিয়ন খুব স্বাভাবিকভাবে অস্থির হয়ে পড়ে। সে চিৎকার করে প্যাট্রিককে ডাকে, প্যাট্রিক, জলদি এসো, তুমি তো ডাক্তার, একটু দেখো কি করা যায়। কিন্তু প্যাট্রিক যা উত্তর দেয় তাতে বিয়নের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্যাট্রিক খুব ঠান্ডা মাথায় বলে, যেন এটা কোনো ব্যাপারই না। সে বলে, আমি আসলে ডাক্তার নই। বিয়ন অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে তুমি তাহলে কি করো? প্যাট্রিক বলল, আমি আসলে কোনো কাজই করি না। একবার চিন্তা করুন, যেই লোকটার পরিচয় শুনে, যাকে ডাক্তার ভেবে তারা এত সম্মান দিয়েছিল, বিশ্বাস করেছিল, সেই পুরোটাই একটা মিথ্যে পরিচয়ের আড়ালে লুকিয়েছিল। বিয়ন আর লুইসের মুখের হাসি মিলিয়ে গেল। আরেকটা বড় মিথ্যে ধরা পড়ল, কিন্তু এখন আর কিছুই করার নেই। অস্বস্তিটা আবারও ফিরে এলো, তাও আগের চেয়েও দ্বিগুণ ভারী হয়ে। রাত যত গভীর হয়, পরিবেশ ততই বিষাক্ত হয়ে ওঠে। লুইস খেয়াল করে এক অদ্ভুত দৃশ্য। কারিন, প্যাট্রিকের স্ত্রী, তার নিজের ছেলে অ্যাবেলের দিকে ফিরেও তাকাচ্ছে না, অথচ সে তাদের মেয়ে অ্যাগনেসকে নিয়ে আদিক্ষেতা করছে। অ্যাগনেসকে আদর করছে, হাসছে, খেলছে, যেন অ্যাগনেসই তার মেয়ে। আর ওদিকে বেচারা অ্যাবেল এক কোনায় একা বসে আছে, যেন সে এই পরিবারের কেউ না, একটা আনওয়ান্টেড বস্তু।
কারিনের এই বাড়াবাড়ি রকমের আদর লুইসের একেবারে সহ্য হচ্ছিল না। সে রেগে গিয়ে ফিসফিস করে কারিনকে বলে, আমার মেয়ের ব্যাপারে এত নাক গলিও না। একটা মায়ের মন তো। সে বুঝতে পারছিল এই মহিলা স্বাভাবিক নয়। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর নাচের দৃশ্য। প্যাট্রিক গান ছেড়ে দেয়, বাচ্চারা নাচছে, অ্যাগনেস মনের আনন্দে নাচছে, কিন্তু অ্যাবেল ছেলেটা তো ভয়েই কুঁকড়ে আছে। সে তাল মেলাতে পারছিল না, তার নড়াচড়া ছিল ভীষণ অকওয়ার্ড। কিন্তু প্যাট্রিকের সেটা সহ্য হলো না। সে ধমক দিয়ে বলে, ঠিকমতো নাচ। অ্যাবেল ভয়ে আরো গুলিয়ে ফেলে। সে যত ভুল করছে প্যাট্রিক ততই রেগে যাচ্ছে। বারবার ধমকানোর পর হঠাৎ প্যাট্রিক মেজাজ হারিয়ে ফেলে। সে অ্যাবেলকে সজোরে আঘাত করে বসে। ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। একটা বাবার হাত নিজের সন্তানের উপর এভাবে উঠতে পারে, তাও আবার এত তুচ্ছ কারণে। কিন্তু প্যাট্রিকের রাগ থামে না। সে হাতের কাছের একটা কাপ দেওয়ালে ছুঁড়ে মারে। বিকট শব্দে সেটা ভেঙে চুরমার হয়ে যায়। অ্যাবেল ব্যথায় আর অপমানে কাঁদতে থাকে, কিন্তু না তার বাবা না তার মা কেউ তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এলো না। উল্টো প্যাট্রিক ধমক দিয়ে বলে, খবরদার কাঁদবি না, নাচ, ঠিকমতো নাচ। তারা ছেলেটাকে জোর করে নাচতে বাধ্য করছিল যখন তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বিয়ন আর সহ্য করতে পারে না। সে চিৎকার করে ওঠে, থামো প্যাট্রিক, ও একটা বাচ্চা, তুমি ওর সাথে এমন করতে পারো না। রাগে তার গলার শিরা ফুলে উঠেছিল, কিন্তু প্যাট্রিক যেন শুনতেই পেল না। সে রোবটের মতো তার নিষ্ঠুরতা চালিয়ে গেল। লুইস এই দৃশ্য আর নিতে পারছিল না, তার দম বন্ধ হয়ে আসছে। সে রাগে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পারে এই লোকগুলো মানুষ না, এরা পিশাচ। রাত হয়ে যায়, সবাই ঘুমাতে গেল, কিন্তু বিয়র্নের চোখে ঘুম নেই। তার কানে অ্যাবেলের সেই কান্না বাজছে। প্রচন্ড গিল্টি ফিল হচ্ছে, কিন্তু ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে খেয়াল করল প্যাট্রিক উঠে যাচ্ছে। বিয়র্ন ভাবে হয়তো আবার প্যাট্রিক অ্যাবেলকে তার কান্নার জন্য মারতে যাচ্ছে। টিভিতে বিকট শব্দে গান বাজছিল, হয়তো সেই আওয়াজের আড়ালেই কোনো কুকর্ম ঢাকার চেষ্টা চলছে। বিয়র্ন বিছানা ছেড়ে উঠে। সে পা টিপে টিপে সেই আওয়াজের উৎসের দিকে যায়। একটা ঘরের দরজা সামান্য খোলা ছিল। বিয়র্ন ভিতরে উকি দিল, আর যা দেখল তা দেখার জন্য সে বা পৃথিবীর কেউ প্রস্তুত ছিল না। ঘর ভর্তি সব অদ্ভুত জিনিসপত্র, সুটকেস, জামাকাপড়, খেলনা। এগুলো প্যাট্রিক বা কারিনের নয়। আর দেওয়ালের দিকে তাকিয়ে বিয়নের রক্ত হিম হয়ে গেল। শত শত ছবি, অজস্র পরিবারের ছবি, হাসি খুশি দম্পতি আর তাদের সাথে তাদের ছোট্ট বাচ্চা। ছবিগুলো দেখে বিয়নের মনে পড়ে যায় প্যাট্রিক তাকে আগেও কিছু ছবি দেখিয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পারল এগুলো শুধু ছবি নয়, এগুলো ট্রফি, শিকারের ট্রফি। বিয়ন কাঁপতে কাঁপতে একটা ছবির দিকে এগিয়ে গেল। ছবিটা অ্যাবেলের, কিন্তু অ্যাবেলের সাথে যারা দাঁড়িয়ে আছে তারা প্যাট্রিক বা কারিন নয়, অন্য এক দম্পতি। মুহূর্তের মধ্যে পুরো রহস্যটা বিয়নের সামনে পরিষ্কার হয়ে গেল, আর সেই সত্যটা ছিল ভয়ঙ্কর। অ্যাবেল প্যাট্রিক আর কারিনের নিজের সন্তান নয়। প্যাট্রিকরা আসলে একটা সিরিয়াল কিলার দম্পতি। তাদের কাজই হলো ছুটিতে গিয়ে সুখী পরিবারগুলোকে টার্গেট করা, তাদের সাথে বন্ধুত্ব করা, বিশ্বাস অর্জন করা, আর তারপর সেই বাবা মাকে খুন করে তাদের বাচ্চাটাকে চুরি করা। বিয়নের মাথা ঘুরছে। সে বুঝতে পারল অ্যাবেলের জিভ কোনো জন্মগত কারণে কাটা ছিল না, ওটা প্যাট্রিক রাই কেটে দিয়েছে যাতে ছেলেটা কাউকে সত্যটা না বলতে পারে। অ্যাবেল যে গোগ্রাসে নুডলস খাচ্ছিল তার কারণ সে হয়তো অনেক দিন না খেয়েছিল। সে তার আসল বাবা মাকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিল, তাই সে কথা বলতো না। ওইটুকু বাচ্চা সে দিনের পর দিন নরক যন্ত্রণা সহ্য করেছে। বিয়ন যখন তার কাটা জিভ দেখেছিল তখন অ্যাবেল আসলে সাহায্য চাইছিল, কিন্তু বিয়ন তার ভাষা বোঝেনি। আজ বিয়ন বুঝতে পারল অ্যাবেলের সেই কান্নার মানে, তার সেই শূন্য দৃষ্টির মানে। এই পিশাচগুলো বাচ্চাটাকে ব্যবহার করেছে নতুন শিকার ধরার টোপ হিসেবে। এখন অ্যাবেলের আর দরকার নেই, কারণ নতুন টোপ হিসেবে অ্যাগনেসকে পাওয়া গেছে। বিয়র্নের হাত পা অবশ হয়ে আসে। তার মানে অ্যাবেল এখন আর বেঁচে নেই। যখনই নতুন শিকার ধরা হয় পুরনো বাচ্চাটাকে তারা ডিসপোজ বা বাতিল করে দেয়। বিয়র্ন পাগলের মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। তার মাথায় শুধু একটাই চিন্তা, আমার পরিবারকে বাঁচাতে হবে, আর যদি সম্ভব হয় অ্যাবেলকেও। সেখানে একটা সুইমিং পুল ছিল। বিয়র্ন দেখল পানির উপরে কিছু একটা ভাসছে। কাছে গিয়ে সে থমকে যায়।
এটা অ্যাবেল। ছোট্ট নিষ্পাপ অ্যাবেলের লাশটা সুইমিং পুলের উপর উপুর হয়ে ভাসছে। প্যাট্রিক তাকে মেরে ফেলেছে। কেন? কারণ আগের রাতে সে বেশি কাঁদছিল। যে ছেলেটা একটু আগেই নাচার চেষ্টা করছিল, সেই ছেলেটা এখন নেই। বিয়ন বুঝতে পারে এদের নিষ্ঠুরতার কোনো সীমা নেই। অ্যাবেলের মৃত্যু নিশ্চিত করে দিল যে যদি এখনই এখান থেকে পালাতে না পারে, তাহলে বিয়ন, লুইস আর অ্যাগনেসের পরিণতিও একই হতে যাচ্ছে। বিয়ন আর এক মুহূর্তও নষ্ট করল না। সে ঝড়ের বেগে ঘরে ঢুকে লুইস আর অ্যাগনেসকে টেনে তুলল। লুইসকে কিছু বলার সময় নেই, শুধু বলে পালাতে হবে এক্ষুনি। তারা গাড়িতে ওঠে। বিয়ন এমন ভাবে এক্সিলেটর চাপে যেন জীবন বাজি রেখে রেস করছে। লুইস বারবার জিজ্ঞেস করছিল, কি হয়েছে, তুমি এমন কেন করছো? কিন্তু বিয়ন কিছুই বলতে পারে না। সে তার স্ত্রীকে এখনই এই ভয়ঙ্কর সত্যিটা জানিয়ে আতঙ্কিত করতে চায় না। গাড়িটা এবড়ো খেবড়ো মাটির রাস্তা দিয়ে চলছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। স্টিয়ারিং এ রাখা বিয়নের হাতটা কাঁপছে। সে বারবার রিয়ার ভিউ মিররের দিকে তাকাচ্ছিল, আর ঠিক যা ভয় পাচ্ছিল তাই হলো। দূরে একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। প্যাট্রিক আসছে। সে শিকার হাতছাড়া হতে দেবে না। শুরু হলো এক ডেসপারেট গেম। বিয়ন প্রাণপণ চেষ্টা করলো গাড়িটা ছোড়ানোর, কিন্তু ভাগ্য আজ তাদের সহায় ছিল না। রাস্তার এক গর্তে বা কাদায় গাড়িটা বাজেভাবে আটকে যায়। ইঞ্জিন গোঙাতে শুরু করে। চাকা ঘুরল, কিন্তু গাড়ি নড়ল না। বিয়ন মরিয়া হয়ে ফোন বের করে, কিন্তু মোবাইলের স্ক্রিনে লেখা নো সিগন্যাল। এই জনমানবহীন প্রান্তরে কোনো নেটওয়ার্ক নেই। তারা সম্পূর্ণ একা। দূরে একটা বাড়ির আলো দেখা যাচ্ছে। বিয়ন ভাবে হয়তো ওখানে সাহায্য পাওয়া যাবে। সে গাড়ি থেকে নেমে দৌড়ে গেল সেই বাড়ির দিকে, কিন্তু সেখানে কেউ ছিল না। বাড়িটা ফাঁকা। নিরাশ হয়ে সে যখন গাড়ির কাছে ফিরে এলো, তখন তার রক্ত পানি হয়ে গেল। গাড়ি খালি। লুইস নেই, অ্যাগনেস নেই। বিয়ন মাটিতে লুটিয়ে পড়ে। তার হাত ছিল অ্যাগনেসের সেই অভিশপ্ত খেলনা খরগোশটার উপর। সে বুঝতে পারে সব শেষ। প্যাট্রিক তাদের তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ পর অন্ধকারের ভেতর থেকে প্যাট্রিকের গাড়িটা আবার উদয় হলো। হেডলাইটের তীব্র আলোয় বিয়নের চোখ ধাঁধিয়ে গেল। গাড়ি থেকে প্যাট্রিক নামলো না কারিন। বিয়ন দেখল গাড়ির ভেতরে লুইস আর অ্যাগনেস বসে আছে, ভয়ে জবুথুবু হয়ে। প্যাট্রিক ইশারা করলো বিয়নকে গাড়িতে উঠতে। এই মুহূর্তটা ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক। বিয়ন জানত এই গাড়িতে ওঠার মানে হলো স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেওয়া। সে জানত গাড়িতে উঠলে তার মেয়ের জিহ্বা কাটা হবে, তাকে আর লুইসকে মেরে ফেলা হবে। কিন্তু তার কাছে কি আর কোনো উপায় ছিল? স্ত্রী আর সন্তান জিম্মি। বিয়ন, যে কিনা চেয়েছিল একটু ভদ্র হতে, একটু ভালো মানুষ হতে, সে আজ পুরোপুরি অসহায়। সে ধীর পায়ে মৃত মানুষের মতো হেঁটে গিয়ে গাড়িতে উঠল। প্যাট্রিকের মুখে তখনও সেই শয়তানি হাসিটা ছিল। কয়েকদিন হলো ভীষণ বোরিং সময় পার করছিলাম, কিন্তু আজকাল আমি আমার বোরিং সময়কে আর বোরিং থাকতে দেই না। এখন আমি সময় কাটাচ্ছি একটা সুপার সেফ ও 100% অথেন্টিক এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে, যেটা আমাকে দিন-রাত 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট দিচ্ছে। আর আপনি এই প্ল্যাটফর্ম ইউজ করে যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই টাকা উইথড্র করতে পারবেন। এছাড়াও আরও আকর্ষণীয় গিফট পেতে আমার প্রোমো কোড ইউজ করতে পারেন। বিস্তারিত সবকিছু পিন কমেন্টে পেয়ে যাবেন। যাওয়া হলো এমন একটা জায়গায় যেখান থেকে আর ফেরার পথ নেই। প্যাট্রিক যখন গাড়িটা স্টার্ট দিল, তখন বিয়ন আর লুইসের মনের অবস্থাটা একবার ভাবুন। তারা জানে না ঠিক কোথায় তাদের নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এটা জানে যে গন্তব্যটা ভালো কিছু নয়। গাড়ির পেছনের সিটে বসে তারা একে অপরের হাত ধরেছিল, কিন্তু সেই স্পর্শে কোনো সাহস ছিল না, ছিল শুধু হিমশীতল ভয়। প্যাট্রিক গাড়ি চালাচ্ছিল খুব শান্তভাবে, যেন সে বন্ধুদের নিয়ে কোনো পিকনিকে যাচ্ছে। অথচ তার পাশেই বসে আছে তার স্ত্রী কারিন, যার মুখেও হয়তো সেই পরিচিত শয়তানি হাসি। বিয়ন, যে কিছুক্ষণ আগেও পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল, সে এখন খাঁচায় বন্দি ইঁদুরের মতো। তার চোখের সামনে ভেসে উঠছিল অ্যাবেলের সেই লাশ। সে বুঝতে পারছে তার আদরের মেয়ে অ্যাগনেসের ভাগ্যও এখন একই রকম। গাড়িটা চলতে চলতে এমন এক জায়গায় এসে থামলো যেখানে চারপাশটা খা খা করছে। জনমানবহীন এক প্রান্তর, যেখানে চিৎকার করলেও শোনার মতো কেউ নেই। গাড়ি থামার সাথে সাথেই অন্ধকারের ভেতর থেকে আরেকটা অবয়ব বেরিয়ে এলো। কে জানেন? সেই কেয়ারটেকার মুহাজিদ। বিয়নরা হয়তো ভাবছিল কেয়ারটেকার হয়তো তাদের সাহায্য করবে, কিন্তু না, সে ছিল এই শয়তানের দলের আরেকটা সদস্য। তার উপস্থিতি নিশ্চিত করে দিল যে পালানোর আর কোনো রাস্তা খোলা নেই। গাড়ি থেকে নামার পর শুরু হলো অমানসিক নির্যাতন।
প্যাট্রিক আর সেই কেয়ারটেকার মিলে বিয়ন আর লুইসকে মারধর করতে শুরু করে, কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র তাদের দুর্বল করে ফেলার জন্য। বিয়ন চেষ্টা করছিল বাধা দিতে, কিন্তু দুজন শক্তিশালী দানবের সামনে সে ছিল নিতান্তই অসহায়। লুইস চিৎকার করে, কিন্তু তার সেই চিৎকার সেই নির্জন প্রান্তরে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। তাদের চোখের সামনেই তাদের মেয়ে অ্যাগনেসকে ধরে ফেলল তারা। অ্যাগনেস ভয়ে কাঁপছে, তার ছোট্ট ছোট্ট চোখে ছিল অবিশ্বাস আর আতঙ্ক। সে তার বাবা মায়ের দিকে তাকাচ্ছিল, যেন বলছে, বাবা আমাকে বাঁচাও। কিন্তু বিয়ন তখন মাটিতে পড়ে মার খাচ্ছে, তার নিজেরই উঠে দাঁড়ানোর শক্তি নেই। এরপর যা ঘটল সেটা সিনেমার ইতিহাসে সবচেয়ে জঘন্য এবং মর্মান্তিক দৃশ্যগুলোর একটি। প্যাট্রিক আর তার দল ঠিক করলো তারা অ্যাগনেসের সাথেও তাই করবে যা তারা অ্যাবেলের সাথে করেছিল। তারা একটা কাঁচি বের করলো, হ্যাঁ, একটা সাধারণ কাঁচি, যা দিয়ে আমরা কাগজ কাটি। সেই কাঁচি কেয়ারটেকার লুইসকে চেপে ধরে রাখে, যাতে সে নড়াচড়া করতে না পারে, আর তাকে বাধ্য করলো নিজের মেয়ের এই নির্যাতন দেখতে। লুইস পাগলের মতো ছটফট করছিল, তার বুক ফাটা আর্তনাদ আকাশকে ভারী করে তুলছিল। কিন্তু পাষণ্ডগুলোর মনে বিন্দুমাত্র দয়া হলো না। তারা জোর করে ছোট্ট অ্যাগনেসের মুখ হা করালো এবং সেই কাঁচি দিয়ে তার জিভটা কেটে ফেলল। বিয়ন একটু দূরে পড়েছিল, কিন্তু সে সব শুনতে পাচ্ছে। তার মেয়ের সেই চিৎকার, সেই যন্ত্রণার গোঙানি, সবকিছুই বিয়নের কানে সীসার মতো ঢুকছিল। সে শুনছে এবং ফিল করছে তার মেয়ের সেই অসহ্য যন্ত্রণা। তার আত্মা যেন টুকরো টুকরো হয়ে যায়। সে বুঝতে পারছে এই মুহূর্তে তার মেয়েটা ঠিক সেই নরক যন্ত্রণায় ভোগ করছে যা কিছুদিন আগে অ্যাবেল ভোগ করেছিল। অ্যাবেলের সেই বোবা কান্না, সেই না বলা কথাগুলো আজ তার মেয়ের চিৎকারে রূপ নিয়েছে। বিয়ন ভাবে তার মেয়েটা বেঁচে থাকবে ঠিকই, কিন্তু সে আর কোনো দিন বাবা মাকে বাবা মা বলে ডাকতে পারবে না। সে হবে আরেকজন অ্যাবেল, বোবা, এতিম আর জীবন্ত লাশ। তার ভবিষ্যৎ হবে শুধুই দাসত্ব আর নির্যাতন, যতক্ষণ না এই পিশাচগুলো তাকেও একদিন মেরে ফেলে। অ্যাগনেসের জিভ কাটার পর তাকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে তুলে নেওয়া হলো। মেয়েটা যন্ত্রণায় কাতরাচ্ছিল, মুখ দিয়ে রক্ত পড়ছিল, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। প্যাট্রিক ঠিক করলো এবার বাবা মায়ের পালা। বিয়ন আর লুইসকে তারা টেনে হিচড়ে নিয়ে গেল আরেকটু দূরে, একটা পরিত্যক্ত খাদ বা একটু নিচু জায়গায়। জায়গাটা এমন ছিল যে সেখানে মেরে ফেলে রাখলে কেউ কোনো দিনও খুঁজে পাবে না। হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় বিয়ন আর লুইস একে অপরের দিকে তাকায়। তাদের চোখে ছিল বিদায়ের ভাষা, আর ছিল এক রাশ প্রশ্ন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বিয়ন তার সমস্ত শক্তি সঞ্চয় করে প্যাট্রিকের দিকে তাকায়। তার গলায় ছিল কান্না আর ক্রোধের মিশ্রণ। সে প্যাট্রিককে জিজ্ঞাসা করে সেই প্রশ্নটা যা হয়তো আমাদের সবার মনেই ঘুরপাক খাচ্ছে, তোমরা আমাদের সাথে এমন কেন করছো? প্যাট্রিক তখন তাদের দিকে তাকায়, তার চোখে কোনো অনুশোচনা নেই, কোনো আবেগ নেই। সে খুব ঠান্ডা গলায় উত্তর দেয়, কারণ তোমরা আমাদের এটা করতে দিয়েছ। এই একটা লাইন, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর গভীরতা কত জানেন? প্যাট্রিক বোঝাতে চাইল তারা কোনো জোর করেনি। তোমরাই আমাদের বিশ্বাস করেছ, তোমরাই আমাদের বাড়িতে এসেছ, তোমরাই অপমান সহ্য করে থেকে গেছো, তোমরাই বারবার সুযোগ দিয়েছ আমাদের। তোমাদের এই অতিরিক্ত ভদ্রতা, এই না বলতে না পারা, এই অন্ধ বিশ্বাস, এটাই তোমাদের কাল হয়েছে। তোমরা যদি প্রথম দিনই চলে যেতে, যদি নিজেদের অস্বস্তিটাকে গুরুত্ব না দিতে, তাহলে আজ তোমাদের এই দিন দেখতে হতো না। প্যাট্রিকের এই উত্তরটা ছিল বিয়নের গালের শেষ চর। বিয়ন বুঝতে পারল তাদের নিজেদের বোকামি আর অসতর্কতাই তাদের হত্যাকারী। তারা নিজেরাই নিজেদের কবর খুঁড়েছে। এরপর প্যাট্রিক আর তার সঙ্গী মিলে বিয়ন আর লুইসকে তাদের কাপড় খুলতে বাধ্য করে। তাদের সম্পূর্ণ উলঙ্গ করে দাঁড় করিয়ে দিল সেই নির্জন মৃত্যু উপত্যকায়। শীতে, ভয়ে আর লজ্জায় তারা কাঁপছে, কিন্তু তাদের সেই কাঁপুনি থামানোর কেউ ছিল না। প্যাট্রিকরা মাটি থেকে বড় বড় পাথর তুলে নিল। আদিম যুগের মানুষের মতো, বন্য পশুর মতো তারা পাথর ছুঁড়ে মারতে শুরু করলো বিয়ন আর লুইসের দিকে। প্রথম আঘাতটা যখন লাগলো বিয়নের মুখ দিয়ে, তখন যন্ত্রণার শব্দ বেরিয়ে এলো, কিন্তু সে নড়ল না। সে হয়তো মনে মনে তখন তার মেয়ের কথা ভাবছিল। এক একটা পাথরের আঘাত তাদের শরীর থেতলে দিচ্ছিল, রক্তে ভেসে যাচ্ছিল তাদের শরীর।
লুইস হয়তো তার স্বামীর দিকে শেষবারের মতো তাকানোর চেষ্টা করছিল, কিন্তু পাথরের আঘাতে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। তারা দুজনেই সেই অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তাদের শরীরগুলো পড়ে রইল পাথুরে মাটিতে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? না, হরর সিনেমার আসল ভয় তো এটাই যে অশুভ শক্তি কখনো মরে না। বিয়র্ন আর লুইস মরে গেল, কিন্তু তাদের মেয়ে অ্যাগনেস, তাকে নিয়ে যাওয়া হলো আবারও সেই প্যাট্রিকের বাড়িতে। ঠিক যেমনটা অ্যাবেলের সাথে করা হয়েছিল, এখন অ্যাগনেস সেই বাড়িতেই থাকে। তার জিভ নেই, সে কথা বলতে পারে না। সে এখন প্যাট্রিক আর কারিনের মেয়ে সেজে থাকে। তার চোখে সেই একই শূন্যতা যা একসময় অ্যাবেলের চোখে ছিল। সে এখন জীবন্ত পুতুল, শয়তানের খেলার সামগ্রী। সে সবকিছুই দেখে, সবকিছুই বোঝে, কিন্তু বলতে পারে না। তার আত্মাটা মরে গেছে, শুধু শরীরটা বেঁচে আছে। কিছুদিন পর দেখা যায় প্যাট্রিক আর কারিন আবার জেগে উঠেছে। তারা আবারও সেজেগুজে কোনো এক হলিডে রিসর্টে বা ট্যুরিস্ট স্পটে গেছে। তাদের সাথে আছে অ্যাগনেস, যাকে তারা এখন নিজেদের মেয়ে হিসেবে পরিচয় দেয়। তারা আবার নতুন কোনো সুখী পরিবারের খোঁজ করছে। আবার হয়তো কোনো বিয়ন বা লুইসের সাথে তাদের দেখা হবে। আবার তারা মিষ্টি হাসি দিয়ে বন্ধুত্ব পাতাবে। আবার কেউ তাদের ভদ্রতা দেখে মুগ্ধ হবে। আবার কেউ ভাববে, আহা কত ভালো মানুষ এরা। আর সেই নতুন পরিবারটা ঘুণাক্ষরেও জানবে না যে তাদের পাশেই বসে আছে সাক্ষাৎ যমদূত। তারা জানবে না যে এই মিষ্টি হাসির মেয়েটা আসলে তাদের আগের শিকারের এতিম সন্তান। চক্রটা চলতেই থাকবে। একটার পর একটা পরিবার ধ্বংস হবে, আর প্যাট্রিকদের পৈশাচিক ক্ষুধা মিটবে না। প্যাট্রিকের সেই কথাটা, বিকজ ইউ লেট আস, এটা যেন আমাদের সবার কানে বাজতে থাকে। আমরা যারা ভাবি পৃথিবীটা খুব সুন্দর, সবাই খুব ভালো, তাদের জন্য এটা একটা সতর্ক বার্তা। মুভিটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে অতিরিক্ত ভদ্রতা বা অন্ধবিশ্বাস কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা অনেক সময় লজ্জায় বা সংকোচে না বলতে পারি না, খারাপ লাগলেও ভদ্রতার মুখোশ পরে থাকি। কিন্তু এই সিনেমায় দেখা গেল সেই ভদ্রতাই তাদের মৃত্যুর কারণ হলো। তাই ছুটিতে গেলে বা অচেনা কারোর সাথে মিশলে সাবধানে থাকবেন। অন্ধবিশ্বাস মৃত্যুর কারণ হতে পারে। যদি গল্পটা শুনে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ সামনেই ফিরে আসবো আরো অনেক ধামাকাদার মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।